বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ফয়সাল, প্রভাষক, রসায়ন বিভাগ, ইসাপুর বিএমসি ডিগ্রি কলেজ, ফতেপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল। তাহলে গত ক্লাসে আমরা রাদারফোর্ড আলফা কণা বিচরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। তাহলে চলো আমরা আগে একটু দেখি বিজ্ঞানী বোর কত সালে তার মডেলটি প্রদান করেন। তাহলে বিজ্ঞানী বোর 1913 সালে, আর তিনি হচ্ছে কোন দেশের বিজ্ঞানী? ডেনমার্কের বিজ্ঞানী। আর তিনি একজন ছিলেন পদার্থ বিজ্ঞানী। তার পুরো নাম হচ্ছে নিল বোর। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে নতুন একটা মডেল প্রস্তাব করেন, আর তার নাম অনুসারে মডেলটাকে বলা হচ্ছে বোর পরমাণু মডেল। আর তিনি তার মডেলে তিনটা গুরুত্বপূর্ণ স্বীকার্য উল্লেখ করেছেন। তাহলে চলো আমরা স্বীকার্যগুলি কি তার ব্যাখ্যা সহ দেখি। নাম্বার 1, তিনি তার স্বীকার্যের শক্তি স্তরের ধারণা প্রদান করেন। আমরা একটা পাশে পরমাণু নিলাম, যেটা হচ্ছে কি আমরা জানি সোডিয়াম। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, যেটাকে খাদ্যাতু বলা হয়। আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এটা বিন্যাস করলে কি হবে দেখো তো, 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় স্তরে 1টা। আর এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসকে আমরা আবার ডায়াগ্রাম দিয়েও প্রকাশ করলাম। তাহলে প্রথম স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 2টা, দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় স্তরে 1টা। এখন আমাদের এই উদাহরণটা আনার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি স্তরের ধারণার বিষয়টা স্পষ্ট করার জন্য। বিজ্ঞানী বোর বলতেছেন পরমাণুর কেন্দ্রের চারিদিকে কতগুলো কি রয়েছে? নির্দিষ্ট কক্ষপথ অথবা স্থির কক্ষপথ রয়েছে। আর এই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বলা হচ্ছে অরবিট অথবা শক্তি স্তর। তাহলে কি বলা হয়? কক্ষপথগুলোর নাম হচ্ছে অরবিট অথবা শক্তি স্তর। আর এই কক্ষপথ বা অরবিটে ইলেকট্রনগুলো অবস্থান নিয়ে কাকে প্রদক্ষিণ করবে? নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে অথবা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে। আর এই কক্ষপথগুলোকে বিজ্ঞানী বোর একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করছেন। সেই সংখ্যাটা হচ্ছে কি n দ্বারা। তারপর তিনি n এর কতগুলো মান দ্বারা প্রকাশ করছেন, অর্থাৎ 1 2 3 4। যদি n এর মান 1 হয় তাহলে সেই শক্তি স্তর হচ্ছে কি 1 নম্বর শক্তি স্তর অথবা প্রথম কক্ষপথ। আর যদি 2 হয় তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। n এর মান যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর n এর মান 4 হলে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এছাড়া তিনি এই মানগুলোকে বলতেছেন, যদি n এর মান 1 হয় সেটাকে তিনি কি সেল ধরছেন? কে সেল। n এর মান 2 হলে তিনি প্রকাশ করছেন সেটা কি দ্বারা? l সেল দ্বারা। যদি n এর মান 3 হয় সেটাকে প্রকাশ করছেন তিনি n সেল দ্বারা। n এর মান যদি 4 হয় সেটাকে প্রকাশ করছেন n দ্বারা। তাহলে এভাবে তিনি চারটা সেল দিয়েছেন, অর্থাৎ n 1 হলে সেটা কে সেল, n 2 হলে সেটা কে l সেল, n 3 হলে সেটা m সেল, n 4 হলে সেটা n সেল দ্বারা তিনি কি করছেন? প্রকাশ করছেন। তারপর তিনি আরেকটা জিনিস বলতেছেন, যে শক্তি স্তর বা কক্ষপথ নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে সেই শক্তি স্তরটা তত বেশি শক্তিশালী। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এছাড়া তিনি আর একটা ফর্মুলা শিখে গেছেন, যে ফর্মুলার সাহায্যে খুব সহজে প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, তৃতীয় এবং পর্যায়ক্রমে চতুর্থ শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে সেটা খুব সহজে নির্ণয় করে ফেলা যায়। তাহলে চলো আমরা ফর্মুলাটা একটু দেখি। তার ফর্মুলাটা হচ্ছে, একটু বোর্ডে খেয়াল করো, তিনি বলতেছেন যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে কি 2n²। তাহলে যদি n এর মান 1 হয় সেটা আমরা জানি কত শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। সেক্ষেত্রে মানটা কত আসবে বলতো? 2 * 1², তার মানে কত? 2 × 2। আবার n এর মান যদি 2 বসাই তাহলে 2 × 2s², তাহলে 2 × 4 4 × 8। এইভাবে যদি আমরা n এর মান 3 বসাই অর্থাৎ তৃতীয় শক্তি স্তর, তখন হবে কি হবে বলতো? সূত্রে 2 × n এর জায়গায় মানটা বসাই দিলাম, তাহলে 3s²। তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18। তাহলে আমরা ভাবছি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2
দ্বিতীয় স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 18। একইভাবে যদি আমরা n এর মান 4 বসাই তাহলে সূত্রে 2 n এর জায়গায় 4 স্কয়ার বসাবো, তাহলে 4 4 16, 16 দুগুণা 32। তাহলে আমরা একই সাথে নৈমিত্তিক বিষয়টা জেনে গেলাম। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, তৃতীয় শক্তি স্তরে 18 এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ কত 32। তাহলে আমরা তার শিকার্য থেকে প্রথমে কি জানলাম শক্তি স্তরের ধারণা। তাহলে তোমরা এই বিষয়গুলো একটু খাতায় নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বোরের 2 নম্বর শিক্ষার্থী হচ্ছে কণিক ভরবেগ। তাহলে বিজ্ঞানী বোর বলতেছেন প্রতিটি স্থির কক্ষপথে অথবা শক্তি স্তরে পরিভ্রমণরত অথবা যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেছে সেই ইলেকট্রনগুলোর কণিক ভরবেগ, আর কণিক ভরবেগ ইকুয়েশন হচ্ছে mvr। এই কণিক ভরবেগটা h/2π এর অখণ্ড গুণিতক, যেটা আমরা ইকুয়েশন দিয়ে লিখতে পারি mvr = ns/2π। তাহলে এখানে s টা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তাহলে s টা কি প্লাঙ্ক ধ্রুবক, তার একটা মান আছে, মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখি মানটা কত 6.626 × 10⁻³ এককটা হচ্ছে জুল সেকেন্ড। আর n টা হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে ইত্যাদি। আর পাইয়ের মান তো জানা আছে 3.1416। আর এখানে n টা হচ্ছে ইলেকট্রনের ভর, আর ইলেকট্রনের ভরের মানটা হচ্ছে 9.1 × 10⁻³ এককটা হচ্ছে কেজি। আর ভিটা হচ্ছে বেগ, আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর ভিটা হচ্ছে মূলত কার বেগ, ইলেকট্রনের বেগ, আর আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে দ্বিতীয় নম্বর শিক্ষার্থী। দ্বিতীয় শিক্ষার্থী থেকে আমরা জানতে পারলাম ইলেকট্রনের কণিক ভরবেগ বিষয়টি। তারপর আসে সর্বশেষ 3 নম্বর শিক্ষার্থী, তিনি বলতেছেন শক্তির বিকিরণ বা শোষণ। পাশে আমরা একটা চিত্র দিলাম, ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে অথবা বিকিরণ করে। তাহলে এখন কখন সে শোষণ করবে আর কখন সে বিকিরণ করবে, তাহলে একটু পড়ে খেয়াল করো। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন করবে কি শক্তি শোষণ। ভালো করে খেয়াল করো, নিম্ন থেকে উচ্চতে গেলে করবে কি শক্তি শোষণ, আর যখন উপরে থেকে নিচে চলে আসবে তখন করবে শক্তি বিকিরণ। তাহলে আমরা এই তৃতীয় নাম্বার শিক্ষার্থী থেকে কি জানতে পারলাম, ইলেকট্রনের শক্তির বিকিরণ বা শোষণ সম্বন্ধে জানতে পারলাম। তাহলে আমরা ধরিলাম এখানে ভেতরটা ধরলাম E1 আর বাইরেটা ধরলাম E2। তাহলে এক্ষেত্রে শক্তির পরিবর্তনটা কি পাচ্ছি দেখো তো, ড্যান E2 E2 - E1, যে জিনিসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি s নিউ দ্বারা। তাহলে s তো আগের মতো জানা আছে, প্লাঙ্ক ধ্রুবক, যার মানটাও বোর্ডে দেওয়া আছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। আর মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক। পরবর্তী লাইনে আমরা লিখলাম h × c/λ। c টা হচ্ছে বেগ আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের এই দুইটা সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমাদের কতগুলো গাণিতিক সমস্যা আছে, গাণিতিক সমস্যা এই সূত্রগুলো লাগবে। তাহলে এই তিনটা শিক্ষার্থী থেকে আমরা দুইটা ফর্মুলা পেলাম, এই দুইটা ফর্মুলা আমাদের ম্যাথমেটিক্সে লাগবে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম বোর্ডের শিক্ষার্থী নিয়ে। এর পরবর্তীতে আমরা যাব বোর্ড যে শিক্ষার্থী দিয়েছেন তার ত্রুটি সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আসি বোরের যে সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল সেগুলো একটু আলোচনা করি। তাহলে বিজ্ঞানী নিলস বোর শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ্য আয়ন, যেমন দেখো বোর্ডে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+ ইত্যাদি পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও যদি পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে তাদের বর্ণালী কেমন হবে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি। তাহলে এটা হচ্ছে তার 1 নম্বর সীমাবদ্ধতা অথবা ত্রুটি। 2 নম্বর হচ্ছে বর্ণরেখার বিভাজন বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে বর্ণরেখার বিভাজনটা কি জিনিস, চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণরেখাগুলো কি হয়ে যায়, বিভাজিত হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞানী বোর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে
পারেনি। 3 নম্বর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে বিজ্ঞানী হাইজেনবার্গ বলতেছেন কোন ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। যদি ইলেকট্রনের অবস্থানটা নির্ণয় করা সম্ভব হয় তখন ভরবেগটা কি হয়ে যায়, অনিশ্চিত হয়ে যায়। আবার যদি ভরবেগটা নির্ণয় করা যায় অবস্থানটা অনিশ্চিত হয়, অর্থাৎ দুইটা একই সাথে নির্ণয় করা যায় না। কিন্তু বিজ্ঞানী বোর বলতেছেন ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা যায়। তাহলে এই ভুলটা ধরছেন বিজ্ঞানী হাইজেনবার্গ। তাহলে তিনি বলছেন ইলেকট্রনের যদি অবস্থান নির্ণয় করা যায় ভরবেগ অনিশ্চিত, আর ভরবেগ নির্ণয় করা গেলে অবস্থানটা কি হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। তারপর বিজ্ঞানী নীল বোর তার পরমাণুর মডেল বলতেছেন পরমাণুর হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু আধুনিক গবেষণা দেখা গেছে পরমাণুর কি রয়েছে, 3 ডাইমেনশন অবস্থান রয়েছে। তাহলে এই বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বা ধারণা বিজ্ঞানী বোর দিতে পারেনি। এরপর সর্বশেষ হচ্ছে বর্ণালী রেখা। বিজ্ঞানী বোর হাইড্রোজেনের যে বর্ণালী রেখা দেখিয়েছেন সেখানে শুধুমাত্র একটা রেখার অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু আধুনিক গবেষণায় বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন হাইড্রোজেনের বর্ণালীগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে সেখানে অনেকগুলা রশ্মি বা বর্ণালীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আর এই বর্ণালীগুলো এক এক বিজ্ঞানী যেহেতু আবিষ্কার করছেন তাদের নাম অনুসারে বর্ণগুলো নামকরণ রোপণ করা হয়েছে। তাহলে হাইড্রোজেনের মধ্যে 5 প্রকার বর্ণালী রেখা পাওয়া যায়, যেমন লাইমেন সিরিজ, বামান সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, সর্বশেষ হচ্ছে ফোন সিরিজ। তাহলে এরকম 5টা সিরিজের অস্তিত্ব 5 জন বিজ্ঞানী পেয়েছেন বিধায় তাদের নাম অনুসারে সেই বর্ণালী রেখাগুলোর নাম বিজ্ঞান নাম অনুসারে করা হয়েছে। এরপর সর্বশেষ যে ত্রুটিটা কৌণিক ভরবেগ, অর্থাৎ যেটা আমরা শিক্ষার্থী দেখেছিলাম mvr = ns/2π, এই ইকুয়েশনের কোনো প্রতিবেদন বিজ্ঞানী বোর প্রদান করতে পারেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী বোরের ত্রুটি বেশ অনেকগুলো আছে, তারপরেও তিনি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে গেছেন। নাম্বার 1 হচ্ছে শক্তি স্তরের ধারণা এবং শক্তি স্তরে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে সেই বিষয়ে তিনি একটা সূত্র শিখিয়ে গেছেন, যেটা হচ্ছে 2nsk সূত্র। এই সূত্রের সাথে আমরা খুব সহজে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে সেটা খুব সহজে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লেকচারটা খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং তোমরা অবশ্যই এই শিক্ষার্থতা এবং ত্রুটিগুলো অবশ্যই ভালো করে স্টাডি করবে, কারণ বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে বোর এবং রাদারফোর্ড পরমাণু মণ্ডলের মধ্যে তুলনা অথবা বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা দেখি বিজ্ঞানী রাদারফোর্ডের কি দিতে পারলে বিজ্ঞানী বোর আমাদের কি শিখিয়ে গেছেন। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা খেয়াল করি কক্ষপথ। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর কক্ষপথের আকার আকৃতি কেমন হবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। তাহলে এটা ব্যাখ্যা প্রদান করছেন কে, বিজ্ঞানী নিলস বোর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণালী। বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে বর্ণালী বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি, কিন্তু নিলস বোর বর্ণালী বিষয়ে যথেষ্ট ব্যাখ্যা প্রদান করেন। বিশেষ করে হাইড্রোজেনের বর্ণালী বিষয়ে তিনি কিছুটা হলেও কি করেছিলেন, ধারণা প্রদান করেছিলেন। 3 নম্বর হচ্ছে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, অর্থাৎ কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেননি। তাহলে দিয়েছেন কে, বিজ্ঞানী নিলস বোর, যেটা আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি, অর্থাৎ 2nsk। তাহলে 2nsk এর সাথে আমরা দেখেছিলাম প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18 এবং সর্বশেষ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। তারপর 4 নম্বর কৌণিক ভরবেগ। এই ইকুয়েশনটা বা ধারণা সম্বন্ধে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। তাহলে প্রথম কোশ্চেনকে বিজ্ঞানী নিলস বোর, তিনি তার ইকুয়েশনটা দেখাচ্ছেন mvr = ns/2π। আমি পাশে লিখে দিচ্ছি, ইকুয়েশনটা ছিল mvr = ns/2π। তারপর 5 নম্বর হচ্ছে শক্তির বিকিরণ বা শোষণ, অর্থাৎ ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে ইলেকট্রন শোষণও করতে পারে বা বিকিরণও করতে পারে। এই বিষয়ে সুস্পষ্ট ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেননি। তাহলে প্রধান কোশ্চেনকে বিজ্ঞানী নিলস বোর। সর্বশেষ হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ,
বেগ আবার মোট শক্তির কতগুলো ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করতে পারেনি, কিন্তু নিলস বোর খুব সুন্দর করে কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ এবং শক্তির সমীকরণে কতগুলো ইকুয়েশন প্রতিপাদন করতে সফল হয়েছিল। তাহলে এই ছিল রাদারফোর্ড এবং বোরের পরমাণুর মধ্যে বৈসাদৃশ্য অথবা তুলনা। তাহলে এই প্রশ্নটা তোমরা ভালো করে শিখে নিবে, এটা 4 নম্বরের জন্য পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।